নাথিং ফোন 1 নিয়ে এই মুহূর্তে আমাদের দেশে চলছে দারুণ আলোচনা, সেই সঙ্গে সমালোচনা হচ্ছে বাংলাদেশে এই ফোনটার দাম কেন এত বেশি। প্রিয় দর্শক, আপনার মনে নাথিং ফোন 1 নিয়ে যত প্রশ্ন জমে আছে তার সমস্ত কিছু জবাব মিলবে আমাদের আজকের ভিডিওতে, কারণ আজকে আমরা এই নাথিং ফোন 1 এর ফুল ইনডেপথ রিভিউ করতে চলেছি, আপনাদেরকে জানাতে চলেছি এর ভালো দিক, খারাপ দিক এবং দাম সংক্রান্ত সবকিছু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। লেটস গেট স্টার্টেড। সাম্প্রতিক সময় সম্ভবত সবচাইতে বেশি আলোচনা চলছে যে স্মার্টফোনটি নিয়ে, সেটা হলো নাথিং ফোন 1। অনেকদিন পর আমরা কোনো স্মার্টফোনে ভিন্ন কিছু দেখলাম। ইউনিবডি ডিজাইন, ট্রান্সপারেন্ট ব্যাগ, সাথে লাইটিং ইফেক্ট, সিমেট্রিক্যাল বেজেল, ক্লিন ইউআই এবং ওয়্যারলেস চার্জিং টেকনোলজি, সাথে রিভার্স চার্জিং টেকনোলজি এই ফোনটাকে করে তুলেছে অনন্য। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফোনটার দাম বেশ খানিকটা বেশি অন্যান্য দেশের সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে এই দামে এই ফোনটা কেনা কি ঠিক হবে? আমাদের আজকের ভিডিওটা সেটা নিয়েই। দাম নিয়ে না হয় একটু পরে আলাপ করা যাক, তবে দামকে পাশে রেখে যদি এই ফোনটার অন্যান্য দিক নিয়ে আমি আলাপ শুরু করি, তাহলে প্রথমে বলতে হয় এই ফোনটার ডিজাইনের কথা। আমার মনে হয় এই ফোনের ডিজাইন ফোনটির অন্যতম প্রধান কি সেলিং পয়েন্ট। দেখতে বেশ খানিকটা আইফোনের মতো, বলা যায় তারা আইফোনের কাছ থেকে বেশ ভালোভাবেই অনুপ্রাণিত। সিমেট্রিক্যাল বেজেল ব্যাপারটা বেশ জটিল এবং ব্যয়বহুল হলেও তারা সেটা করে দেখিয়েছে। আই থিঙ্ক এটাই প্রথম কোনো অ্যান্ড্রয়েড ফোন যাতে কোনো বটম চিন নেই। স্যামসাং সহ বাজারের আরও বেশ কিছু ফোনের মিনিমালিস্টিক বটম চিন আছে, তবে সেসব ফোন নাথিং ফোনের মতো অল অ্যারাউন্ড ফিল দিতে পারেনি। আমার কাছে এই মুহূর্তে শাওমির ফ্ল্যাগশিপ ফোন Mi 11 আলট্রা আছে, যেটার বটম চিন খুবই কম, তারপরেও সেটা আপনার নজরে পড়বে, স্পেশালি যখন ফোনটা আপনি ঘুরিয়ে ধরবেন। মেটাল ফ্রেম আর ইউনিবডি ডিজাইন ফোনটাকে দিয়েছে রক সলিড লুক। সামনের 5 হোল ক্যামেরা কাটআউট বেশ মিনিমাল হওয়ায় আপনাকে খুব বেশি বিরক্ত করবে না বলে আমার কাছে মনে হয়েছে। নাথিং ফোন 1 এর অন্যতম প্রধান আকর্ষণ এর এই ট্রান্সপারেন্ট লুক। আমি তো ট্রান্সপারেন্ট কিছু দেখলাম না, কারণ ফোনের ভেতরে আসলে কি আছে সেটা তো দেখা যাচ্ছে না, তাই এটাকে ট্রান্সপারেন্ট কেন বলা হচ্ছে আমি ঠিক জানি না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোনের ভেতরের চেহারা। এগুলো যদি দেখা যেত তাহলে এটাকে আমি ট্রান্সপারেন্ট বলতে পারতাম। সো এটাকে আমি জাস্ট একটা স্কিন বলতে পারি। এনিওয়ে, দেখতে বেশ সুন্দর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা একেবারে আনকোরা নতুন কোম্পানি, তার ফোন মানুষ কিনবে কেন? বাজারে তো অলরেডি বাঘা বাঘা সমস্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে, নামকরা অনেক মোবাইল ম্যানুফ্যাকচারার রয়েছে, তাহলে এই নতুন কোম্পানিটা কিভাবে চলবে? নিশ্চয়ই তাকে এমন কিছু দিতে হবে যা অন্য কেউ দিতে পারছে না। ট্রান্সপারেন্ট ব্যাকের পাশাপাশি নাথিং ফোন দিয়েছে এই যে গ্লিপ, দেখতে পাচ্ছেন এই আলোর ঝলকানি। চলেন এইটা নিয়ে একটু আলাপ করে আসি আমরা। এতে ব্যবহার করা হয়েছে 900-র মতো এলইডি লাইট এবং ফোনের নোটিফিকেশন অনুযায়ী ভিন্ন ভিন্ন লাইট জ্বলবে। আপনি চার্জিং স্ট্যাটাস দেখতে পারবেন এই লাইট থেকেই। ম্যাক্রো ফটোগ্রাফিতে সফট লাইট হিসেবে ব্যবহার করা যাবে। বাট প্র্যাকটিক্যালি ফোনের ভিন্ন একটা লুক দেওয়া ছাড়া এই লাইটের তেমন কোনো বিশেষ কাজ আছে বলে আমার কাছে মনে হয়নি। কারণ প্রিয় দর্শক, আমার বিশ্বাস, আমার মতো করে আপনারা সবাই ফোনটা যখন টেবিলের উপরে বা কোনো জায়গায় রাখেন, ডিসপ্লেটা ওপরের দিকেই রাখেন আমার মতো করে। আর এই লাইটটার জন্য বা এই নোটিফিকেশন দেখার জন্য আপনাকে যদি ফোনটা ব্যবহার করতে হয়, তাহলে ডেফিনেটলি ডিসপ্লেটাকে নিচের দিকে রেখেই আপনাকে ব্যবহার করতে হবে। আর তখন ডিসপ্লেতে অনেক স্ক্র্যাচ পড়ে যেতে পারে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভালো ডিজাইনের পাশাপাশি ফ্ল্যাগশিপ কোয়ালিটির একটা ডিসপ্লে তারা দেওয়ার চেষ্টা করেছে, যেখানে আপনি পাচ্ছেন 6.55 ইঞ্চির একটা ওলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস 5 এর সাথে রয়েছে IP53 রেটিং। এই ডিসপ্লে সবকিছুই ঠিকঠাক ছিল, ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিসপ্লে তারা দিয়েছে। বাট এইটার একটা জিনিস আমার কাছে একটু ফ্রাস্ট্রেটিং মনে হয়েছে, সেটা হলো ডিরেক্ট সানলাইটে এর ব্রাইটনেস আরেকটু বেটার আমি আশা করেছিলাম, খানিকটা ডাল লেগেছে আমার কাছে। পাশাপাশি এটা কোনো এলটিপিও ডিসপ্লে নয়, যার ফলে এর যে হাই রিফ্রেশ রেট রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে না। আপনাকে হয়তো 120 হার্জে থাকতে হবে, না হলে 60 হার্জে থাকতে হবে। বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেক দেশে কিন্তু 5G আসন্ন। সুতরাং নাথিং ফোন যেটা করেছে, এই ফোনটাকে ফিউচার প্রুফ করার জন্য তারা একটা 5G প্রসেসর ব্যবহার করেছে, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 778G+। এই ফোনে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে DDR5 এবং UFS 3.1 স্টোরেজ ব্যবহার করেছে তারা। ডেফিনেটলি এটা খুব পজিটিভ একটা ব্যাপার, কারণ এইখানে তারা প্রাইস কাট করার কোনো কিছু করেনি। এই পর্যন্তই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। অ্যান্ড্রয়েড 12 এর পাশাপাশি এই ফোনে ব্যবহার করা হয়েছে নাথিং OS 1.1.0। এটা বেসিক্যালি একটা স্টক অ্যান্ড্রয়েড, সেই সাথে কিছুটা ফাইন টিউন করা হয়েছে। আমার মনে হয় এই ফোনটার অন্যতম সেরা দিক হচ্ছে সফটওয়্যার। এই জিনিসটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না চারিদিকে। ডিজাইন এবং এর লুক সহ অন্যান্য জিনিস নিয়ে তো আলোচনা চলতেই পারে, বাট সবচাইতে বেশি আলোচনা হওয়া উচিত এর সফটওয়্যার নিয়ে। এর ইউআই আমার কাছে খুবই স্টেবল মনে হয়েছে, কিছুটা অক্সিজেন ওএস এর কথা মনে করিয়ে দিচ্ছিল, সেই সাথে আমাকে অবশ্যই মনে করে দিচ্ছিল হচ্ছে আপনার স্যামসাং এর ওয়ান ইউআই। র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, তবে এটা আমি বেস্ট বলতে পারছি না, কারণ কিছুটা ঘাটতি এখনো রয়ে গিয়েছে। আশা করছি পরবর্তী আপডেটে এগুলো ঠিক হয়ে যাবে। তবে এর ইউআই যে অ্যাপ ওপেনিং টাইম, ও মাই গড, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। পাশাপাশি যখন একটা অ্যাপ থেকে আর একটা অ্যাপে আপনি সুইচ করবেন, খুব দ্রুততম সময়ের মধ্যে সুইচ করতে পারবেন। কোনো ব্লাটওয়্যার নাই, একেবারে ক্লিন একটা লুক এর কাছ থেকে আপনি পাবেন। অবশ্যই ভিন্নতা দেওয়ার চেষ্টা করেছে নাথিং ফোন। আমরা
এর আন্টুটু টেস্ট করেছিলাম এবং 8GB ভেরিয়েন্ট রয়েছে আমাদের হাতে, যার আন্টুটু স্কোর এসেছিল 4,83,257 এবং গিগবেঞ্চের সিঙ্গেল করে স্কোর এসেছে 815 এবং মাল্টি করে স্কোর এসেছে 2,981 এবং এই স্কোরটা কিন্তু শুধু কাগজে কলমে নয়, আমরা প্র্যাকটিক্যালিও পেয়েছি। এত চমৎকার স্টেবল পারফরমেন্স পেয়েছি এর কাছ থেকে, সত্যি প্রশংসা না করে পারছি না এই জায়গায়। চলেন তাহলে এটার গেমিং নিয়ে কিছু কথা শুনে আসি আমাদের ইমামের কাছ থেকে। আসসালামু আলাইকুম, মাইসেলফ ইমাম, এন্ড আজকে আমরা কথা বলবো কিছু না, মানে ফোনের নাম কিছু না। আচ্ছা, ইংলিশে বলি নাথিং ফোনের গেমিং নিয়ে। ফোনটি হাতে পাওয়ার পরে আমি ফোন দিয়ে কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি নিউ স্টেট, অ্যাসপাল 9 ছাড়াও আরো অনেক গেম ট্রাই করেছি এবং খুবই স্মুথ পারফরমেন্স এর কাছ থেকে আমরা পেয়েছি। প্রথমে কল অফ ডিউটি দিয়ে শুরু করতে চাই। কল অফ ডিউটি দিয়ে আপনি ম্যাক্স ফ্রেম রেটে ভেরি হাই গ্রাফিক্স কোয়ালিটিতে খুবই ইজিলি গেম খেলতে পারবেন, তেমন একটা ল্যাগিং এর দেখা পাবেন না। তবে হিটিং ইস্যুটা আমি খেয়াল করেছি এবং এটা আমার কাছে খুবই ইরিটেটিং লেগেছে। আমি যদি একটানা 20-25 মিনিট গেমিং করি সেক্ষেত্রে দেখবো যে ফোনটার উপরের সাইডটা একটু গরম হয়ে গিয়েছে। ফ্রি ফায়ারও আমরা আলট্রা গ্রাফিক্সে দিয়ে ম্যাক্স রেজলিউশনে স্মুথ পারফরমেন্স পেয়েছি উইদাউট এনি ল্যাগিংস এবং ফ্রেম ড্রপ। তাছাড়া পাবজি নিউ স্টেট, অ্যাসপাল 9 এগুলো খুব দারুণভাবে আপনি এই ফোন দিয়ে খেলতে পারবেন। ওভারঅল এইটুকু বলতে পারি, আপনি যদি গেমার হন সেক্ষেত্রে এই ফোনটা আপনাকে খুব ইজিলি স্যাটিসফাইড করতে পারবে যদি আপনি হিটিং ইস্যুটা কনসিডার করতে পারেন। তাছাড়া এর চার্জিং ব্যাকআপটা খুব ভালো হয়, আপনাকে খেলানো আছে একটু পর চার্জার খুঁজতে যেতে হবে না। ইন দ্য এন্ড এইটুকু বলবো, যদি এটা হিটিং ইস্যুটা না থাকতো আমি খুব ইজিলি এটা গেমিং এর জন্য রেকমেন্ড করতে পারতাম। পেছনে দুইটা লেন্স তারা ব্যবহার করেছে এর ক্যামেরার ক্ষেত্রে, 50 মেগাপিক্সেলের দুইটাই, একটা হচ্ছে IMX766 যেটাতে আবার OIS রয়েছে, আর একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তারা আননেসেসারি কোনো লেন্স এখানে ব্যবহার করেনি বলে আমার বেশ ভালো লেগেছে এবং এটার যে ছবির কোয়ালিটি, এটা টু বি অনেস্ট এভারেজ লেগেছে আমার কাছে, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, তবে হতাশ হওয়ার মতো নয়। কিন্তু আপনি যদি একে চমৎকার লাইটিং কন্ডিশন দিতে পারেন তাহলে এও আপনাকে চমৎকার ছবি দিবে, বাট যখনই আলো কমে যাবে তখনই দেখবেন যে এইটার কোয়ালিটি আস্তে আস্তে কমতে শুরু করেছে, বিশেষ করে শাটার স্পিড অনেক কমে যাবে এবং ছবি স্মুথ হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে। তবে দিনের আলোতে বা ভালো লাইটিং কন্ডিশনে তোলা ছবিগুলো কিন্তু দারুণ শার্প এবং প্রচুর ডিটেইলে দেখা আমরা পেয়েছি, যদিও ডাইনামিক রেঞ্জে একটু ঘাটতি আমার মনে হয়েছে এবং ছবিতে ইয়েলিশ একটা টোন আমি খেয়াল করেছি। ভালো ব্যাপার হচ্ছে কালারগুলো এক্সট্রা স্যাচুরেটেড করতে গিয়ে আনন্যাচারাল করে ফেলে নাই, এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সামনে যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এর ক্ষেত্রে আসলে একই কথা প্রযোজ্য। ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো, তবে অবশ্যই আপনাকে লাইটিং কন্ডিশনটা বেটার রাখতে হবে, তা না হলে ছবির কোয়ালিটি একটু একটু করে কমতে থাকবে। বাট মোস্ট অফ দ্য টাইম আমি ছবিগুলোকে সোশ্যাল মিডিয়ার জন্য রেডি পেয়েছি, খুব একটা এডিট করা লাগবে বলে আমার কাছে মনে হয় নাই। জাস্ট এক্সপোজার লেভেলটা যদি আরেকটু কন্ট্রোল করা যেত সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে, তাহলে আমার মনে হয় আরো বেটার রেজাল্ট পাওয়া যেত এর কাছ থেকে। এটা হচ্ছে নাথিং ফোন ওয়ানের ফন্ট ভিডিওগ্রাফির স্যাম্পল এবং আমি কিছুটা ওয়াইডনেস মিস করেছি এবং ইনডোর কন্ডিশনে এটার কালার, স্যাচুরেশন এবং অন্যান্য জিনিস ঠিকঠাকই লেগেছে আমার কাছে। আপনি এটা দিয়ে 4K রেকর্ড করতে পারবেন 30 FPS এ, আর 1080p রেজলিউশনে 60 FPS এ রেকর্ড করতে পারবেন। ওভারঅল এর ক্যামেরার কাছ থেকে টু বি অনেস্ট আমি আরো বেশি প্রত্যাশা করেছিলাম। আশা করছি এর পরের মডেলে ক্যামেরা আরো ভালো হবে। এই ফোনের আর একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে লাউড স্পিকার কোয়ালিটি খুবই ক্লিয়ার এবং সাউন্ডে প্রচুর ডেপথ পেয়ে যাবেন আপনি, যেটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক। তবে নেগেটিভ দিক যেটা, সেটা হচ্ছে এই ফোনের যে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, এইটা আসলে নামে মাত্র একটা স্টেরিও স্পিকার তারা দিয়ে রেখেছে, কারণ ইয়ারপিসকেই তারা সেকেন্ডারি স্টেরিও স্পিকার হিসেবে ব্যবহার করছে লেফট সাইডের, যেটা আসলে খুব বেশি প্রোনাউন্সড না। আমার কাছে মনে হয়েছে যে লেফট সাইডটা আসলে 30% সাউন্ড প্রডিউস করতে পারছে আর রাইট সাইডে মূলত 70% সাউন্ড চলে আসছে। সো এই স্টেরিও স্পিকারটা কিন্তু প্রত্যাশিত নয়, আমার কাছে মনে হয়েছে যে এটাকে আরো ইমপ্রুভ করা উচিত। ফোনটাতে আন্ডার ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এটা যথেষ্ট ফাস্ট এবং রিলায়েবল, আর অযথা অ্যানিমেশনের মাধ্যমে এটাকে ডিলে করা হয় না, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটা ব্যাটারির ক্ষেত্রে কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, এতে স্ট্যান্ডার্ডের চাইতে সামান্য একটু কম 4500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। বক্সে যদিও কোনো চার্জার আপনি পাচ্ছেন না, এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডেফিনেটলি চার্জার দেওয়া উচিত ছিল, ভাই এত টাকা দিয়ে আমি আবার চার্জার কিনতে যাবো কেন, তখন তো ফোনের দাম আরো বেড়ে যাবে, এমনিতেই তো দাম নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। বাই দ্য ওয়ে, একটা সারপ্রাইজ আছে এখানে, আর সেটা হচ্ছে এই ফোনে রয়েছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি। শুধু তাই নয়, রিভার্স ওয়্যারলেস চার্জিংও রয়েছে, মানে হচ্ছে আপনি এই ফোন থেকে ওয়্যারলেসলি অন্য ফোনকেও চার্জ দিতে পারবেন। আপনি যদি নর্মালি ইউজার হন তাহলে একদিন খুব ভালোভাবে চার্জ চলে যাবে, বাট হেভি ইউজার হলে আপনাকে দিন শেষে একবার অবশ্যই চার্জ দিতে হবে। আর একটা পজিটিভ ব্যাপার রয়েছে, আর তা হলো এতে NFC রয়েছে, যেটা মাঝে মাঝে বেশ কাজে আসে এবং এর যে ভাইব্রেশন সেটা মোটামুটি, মানে খুব বেশি ভালো বলবো না, কাজ চলে যাওয়ার মতো। কন্ট্রিভেন্স বাংলাদেশ এই ফোনটার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনটা বাংলাদেশে ইম্পোর্ট করেছে এবং একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে 12GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, যার অফিসিয়াল দাম ধরা হয়েছে 66,990 টাকা বা 67,000 টাকা।
ওয়েল আমার কাছে টু বি অনেস্ট এই ফোনের দাম বেশ খানিকটা বেশি মনে হয়েছে, যার কারণ হলো এই দামে মার্কেটে আরো অনেক ভালো অপশন রয়েছে। তবে আপনাদের মধ্যে যারা ফোনের স্পেক নিয়ে খুব একটা মাথা ঘামান না, খুব ভালো ডিজাইনের একটা ফোন দরকার, বন্ধু মহলে সবার প্রশংসা দরকার এবং ফোনে ব্যতিক্রমী কিছু একটা থাকবে, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। বাট আপনি যদি হেভি গেমার হন বা ফোনের পারফরমেন্স আরো অনেক বেটার চান, ভালো ক্যামেরা চান, তাহলে এই দামে মার্কেটে আরো অনেক অন্যান্য অপশন আছে, সেগুলো দেখতে পারেন। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।